গল্প নীল দিগন্তে শেষ পদ্ম তুমি। পর্ব ৩। লেখনীতে জান্নাতুল ফেরদৌস ময়না। আকাশের মুখটা আজ সকাল থেকেই ভার হয়ে আছে। টিপ টিপ বৃষ্টিটা দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরেও থামার নাম নেই। আকাশটার গায়ে মেঘের একরাশ ধূসর চাদর লেপ্টে আছে। বৃষ্টির ছাট এসে কলেজের বারান্দার মেঝেতে মৃদু শব্দে আছড়ে পড়ছে। ভিজে মাটির সোদা গন্ধে চারপাশটা কেমন যেন মোমো করছে। বৃষ্টি ভেজা এই বিকেলে ক্যাম্পাসের নির্জনতাটুকু একটা অন্যরকম স্নিগ্ধতা নিয়ে এসেছে। কিন্তু এই স্নিগ্ধতার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে কলেজের অডিটোরিয়ামের হলের ভেতর। ঘড়িতে তখন প্রায় ৩টে। হলের ভেতরের উজ্জ্বল আলো আর ঝকঝকে সাজসজ্জা যেন বাইরের একঘেয়ে বৃষ্টিকে তুচ্ছ করে দিচ্ছে। রোহান, আরিশা আর পদ্ম, এই তিনজনের অক্লান্ত পরিশ্রমে হলটা এখন এক স্বপ্নের মতো রূপ পেয়েছে। ঝোলা ফুল, রঙিন কাগজ আর আলোর কারুকাজে পুরো হল যেন এক উৎসবের অপেক্ষায় প্রহর গুনছে। প্রফেসরদের মুখে হাসি আর তাদের প্রশংসা এই বৃষ্টির দিনেও পদ্মদের মনে এক টুকরো রোদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। হলের সাজসজ্জার শেষ আঁচড়টা দিতে দিতে পদ্ম একটু ক্লান্ত গলায় রোহান আরিশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা শোন তোরা, কাজ তো প্রায় হয়েই এলো, আর সামান্য একটুখানি বাকি আছে। তোরা দুইজন কষ্ট করে বাকি কাজটুকু একটু দেখে নে না রে। মেয়েটা ঘরে একা বুয়ার কাছে আছে, আমার মনটা খুব কেমন করছে। পাশ থেকে আরিশা পরম মমতায় পদ্মর কাঁধে হাত রেখে হেসে বলল, আচ্ছা রে, তুই আর একদম চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে বাড়ি যা, বাকি কাজটুকু আমরা দুইজন খুব ভালোভাবে সামলে নিচ্ছি। পদ্ম একগাল হেসে কৃতজ্ঞ গলায় বলল, সত্যি ধন্যবাদ রে তোদের, তোরা না থাকলে আজকে যে আমি কি করতাম। রোহান একবার কাল্পনিক রাগের ভান করে কপালে ভাঁজ ফেলে বলল, হয়েছে হয়েছে, এবার আর বেশি মার না খেতে চাইলে সোজা বাড়ির পথ ধর তো ম্যাডাম। এসেছে আমাদের বড় ধন্যবাদ দিতে। বাড়ি গিয়ে নিজের মেয়েকে সামলা, আর হ্যাঁ, কালকে সকাল সকাল একদম টাইম মতো চলে আসিস কিন্তু, বুঝলি। তাদের এমন ভালোবাসাপূর্ণ কথায় পদ্ম মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, কাল একদম সময় মতো চলে আসব। বন্ধুদের থেকে বিদায় নিয়ে পদ্ম সোজা কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলো। বাইরে তখন হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। ছাতাটা মাথায় দিয়ে সে সোজা গিয়ে ঢুকলো রাস্তার পাশে ছোট্ট একটা বুক শপে। কত চমৎকার সব ডিজিটাল ছড়ার বই এসেছে বাজারে, কিন্তু সেসব কেনার সামর্থ্য পদ্মর নেই। পকেটে টাকা সামান্য কটা টাকা হিসেব করে সে ছোট্ট সোহার জন্য সাধারণ কিছু রঙিন ছড়ার বই কিনে নিল। পদ্ম কারো দয়ার পাত্রী হতে চায় না। সে নিজের আর তার ছোট্ট মেয়ে সোহার সমস্ত খরচ নিজেই টেনে নিয়ে চলে। তহিদদের বাড়িতে তারা আশ্রিত হলেও পদ্ম তহিদের কাছ থেকে কখনো একটা পয়সাও বিনা কারণে নেয় না। খুব বেশি দরকার পড়লে ধার হিসেবে নেয় এবং সুযোগ বুঝে তা কড়াই গণ্ডায় ফিরিয়ে দেয়। প্রথমে তৌহিদ কত বারণ করেছিল, টাকা ফিরিয়ে নিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত পদ্ম তীব্র আত্মসম্মান বোধ আর জেদের কাছে তৌহিদকে হার মানতেই হয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে বিকেলের শান্ত আলো ধীরে ধীরে মিলিয়ে আসছিল। দরজা খুলে ভেতরে ঢুকতে পদ্মর চোখে পড়ল লিভিং রুমের সুন্দর দৃশ্যটা। ছোট্ট সোহা মেঝেতে বসে নানা রকম খেলা নিয়ে ব্যস্ত, আর তার পাশে খাবারের বাটি হাতে হরেক রকম কায়দা বানিয়ে খাইয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন বুয়া। পদ্মকে দরজায় দেখে সোহার মিষ্টি মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে ধূপধাপ পা ফেলে দৌড়ে এসে পদ্মর পা জড়িয়ে ধরল। পদ্ম পরম ভালোবাসায় সোহাকে কুলে তুলে নিয়ে গাল দুটো লাল করে দিয়ে বলল, আমার সোনা আম্মাটা, আসসালামু আলাইকুম, কেমন আছো গো আমার সোনা পাখি। সোহা আদো হাদো গলায় উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম আম্মু, আমি তো পুতুল ভালো আতি। পদ্ম মেয়ের চিবুক ছুঁয়ে আদর করে বলল, সারাদিন মাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে তাই না সোনা? খুব কান্না করছিলে তুমি? সোহা দুই দিকে মাথা নেড়ে শক্ত গলায় বলল, না না, একদম না, ছোলা তো কোনো কান্না করে না। পদ্ম হেসে ফেলল, ওরে বাবা, তাই নাকি? তা মা জানো, তোমার জন্য আজ তোমার আম্মু চমৎকার একটা জিনিস নিয়ে এসেছে। সোহার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি আনছো আম্মু, কি আনছো? তোমার জন্য খুব সুন্দর সুন্দর ছড়ার বই নিয়ে এসেছি। এখন থেকে রোজ রাতে আমি তোমাকে মজার মজার ছড়া পড়ে শোনাবো আর পড়াবো। শুনেই সোহা হাসিতে ডানা মেলার মতো হাত দুটো তুলে চিৎকার দিয়ে উঠল, ইয়ে, কি মতা, কি মতা। মেয়ের এই নিষ্পাপ হাসিটুকু দেখা মাত্রই পদ্মর সারাদিনের ক্লান্তি, শারীরিক ও মানসিক ক্লান্তি যেন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল।
পাশে দাঁড়িয়ে থাকা বুয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আফা, মাইয়া তো খাইছে, কিন্তু কি কমু, আপনার এই গুড্ডি মাইয়াডা পুরা 2 ঘন্টা ধইরা যুদ্ধ কইরা মাত্র 2 লোকমা ভাত পেটে ঢুকাইছে। হে আমার হাতে একদম খাইতে চায় না, কেন যে চায় না বুঝি না বাপু। পদ্ম সুহাকে আরও একটু বুকে চেপে ধরে মৃদু হেসে বলল, কি আর করবে বলো বুয়া, মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে তো, তাই তোমাকে এমন জ্বালাতন করে। বুয়া বিরক্তি ভরে মুখ বাঁকিয়ে বলে উঠল, হ, তা আর কইতে, মাইয়ার বাপটা মনে হয় চরম একগুঁয়ে আর বদরাগী ছিল, তাই আপনাগো মাইয়াও একদম একরত্তি বাপটার মতো স্বভাব পাইছে। কথাটা শোনা মাত্রই যেন বজ্রপাত হলো। পদ্মর মুখে চওড়া হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে সেখানে এক গভীর বিষাদ আর স্তব্ধতা নেমে এলো। বুকটা দমে যাওয়া এক দীর্ঘশ্বাস চেপে পদ্ম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সোহাকে শক্ত করে কোলে চেপে ধরে সে সোজা দুতলার নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার এভাবে হুট করে চলে যাওয়া দেখে বুয়া পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে স্বগত গত করলো, আরে বাপু, বুঝি না তো কিছু। যখনই এই মায়াডারে তার স্বামীর কথা কই, তখনই অমন মুখ ছাইড়া পালাইয়া যায়। যত সব ঢং আর নখরা। ঘরে এসে পদ্ম সোফায় সোহাকে বসিয়ে দিল। চেষ্টা করলো নিজের বিষণ্ণ ভাবটা মেয়ের সামনে লুকিয়ে ফেলতে। মিষ্টি গলায় বলল, আম্মা, তুমি একদম লক্ষ্মী মেয়ের মতো এখানে বসে খেলো, আমি চট করে একটু গোসলটা সেরে আসি, কেমন? সোহা মাথা নেড়ে বলল, আত্মা আম্মু, তুমি যাও, একদম নামবে না কিন্তু। এই খেলনাটা নিয়ে খেলো, আমি এই গেলাম আর এই এলাম। পদ্ম ড্রয়ার থেকে নিজের একটা সুতির 3 পিস বের করে শাওয়ার নিতে বাথরুমে চলে গেল। তার বাথরুমে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরে ঢুকলো তৌহিদ। সোহাকে একা একা বসে খেলতে দেখে তার মুখে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। তৌহিদ এগিয়ে গিয়ে পাশে বসে নরম স্বরে ডাকলো, আমার ছোট্ট পুতুলটা একা একা এখানে কি করছে? সোহা মুখ তুলে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আমি খেলা খেত্তি, তাই আমাকে তো কি তোমার এই সুন্দর খেলনাটাই সঙ্গে করবে? তোমার সাথে খেলবো? হ্যাঁ, নেব তো, তুমি বতো। তৌহিদ পরম মমতায় সোহাকে কোলে তুলে নিয়ে তার নরম গালে একটা ভালোবাসার চুমু এঁকে দিল। স্বগত কণ্ঠে, আমার সোনা মাটা। দেখতে দেখতে সেই এক ফোঁটা ছোট্ট পুতুলটা আজ কত বড় হয়ে গেল, কত কথা বলতে শিখে গেল। তারপর চারপাশটায় একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা পুতুল, তোমার আম্মু কোথায় গেল? সোহা বাথরুমের দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, আম্মু তো গোতো লেগেছে। ওহ আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো পদ্ম। ঘরের মধ্যে তৌহিদকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে গিয়ে বলল, তৌহিদ, আপনি কখন এলেন? তৌহিদ সোহার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, এই তো মাত্রই এলাম। শুনলাম তোমার কলেজে নাকি কাল অনেক বড় একটা কালচারাল প্রোগ্রাম আছে। পদ্ম তোয়ালেটা পাশে রেখে মাথা নেড়ে বলল, কালকে প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রস্তুতি নাও, আমি তাহলে আসি। ঘর থেকে বের হয়ে যাওয়ার মুহূর্তে তৌহিদ একবার পেছনের দিকে ফিরে তাকালো। পদ্মর বিষণ্ণ অথচ শান্ত মুখের দিকে তাকিয়ে এক চিলতে হালকা অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। তৌহিদ চলে যেতেই পদ্ম একটু হালকা বোধ করলো। সে সোহার পাশে বসে ব্যাগ থেকে রঙিন বইগুলো বের করে বলল, এবার আমার সোনা আম্মাকে তার ছড়ার বইগুলো দেখাবো, এসো আমরা একসাথে পড়া শুরু করি। সোহা আনন্দ লাফিয়ে উঠে বইয়ের পাতায় হাত দিয়ে বলল, আমি ছতা পড়ব। কি মতা? পদ্ম বইয়ের পাতা খুলে সোহার দিকে তাকিয়ে আবৃত্তি করতে লাগলো, বলতো মা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সোহা তার তোতলা আর আধো আধো মিষ্টি গলায় পদ্মর সাথে সাথে গম্ভীর মুখে বলতে শুরু করলো, আলা গাছে তোতা পাখি, ডালিম গাতে মৌ, এত ডাকি ততু কথা কওলা কেন বউ। সোহার মুখে বউ এর জায়গায় বল শুনে পদ্ম আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে লুটোপুটি খেতে লাগলো। হাসতে হাসতেই বলল, ওরে আমার সোনা রে, বল না সোনা, ওটা হবে বউ, বলো বউ বউ। সোহা বলল, না বল। পদ্ম আবার হেসে উঠে বলল, না মা, বল না, বলো বউ। সোহা নিজের জেদে অটল থেকে চোখ বড় বড় করে বলল, আচ্ছা মা, বল। পদ্ম আবার মেয়ের কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়ল। চৌধুরী বাড়ির সুবিশাল লিভিং রুমে সোফায় পা ছড়িয়ে বেশ আরামে শুয়ে শুয়ে ফোনে মগ্ন ছিল নিশা। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার নিহান এসে তার মাথায় সজোরে একটা গাঁটটা মেরে বলে উঠল, এই পেতনি, সারাদিন এভাবে শুয়ে শুয়ে ফোন টিপিস কেন বলতো? কাজকাম কিছু নেই তোর? নিশা মাথায় হাত দিয়ে রাগে কটমট করে তাকিয়ে বলল, না জেনে মোটেও কথা বলবা না ভাইয়া, আমি কি এমনি ফোন টিপছি? নিহান তার ছেলের ভঙ্গিতে বলল, তাই নাকি? তোর কত কাজ তা আমার জানা আছে। যা তো, ফালতু বকবক না করে রান্নাঘর থেকে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়।
নিশা চোখ উল্টে মুখ বাঁকিয়ে বলল, আমার ঠেকা পড়েছে নাকি? তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে যাব। নিহান এক পা এগিয়ে এসে কড়া গলায় বলল, এই মুখ সামলে কথা বলবি। এই ঠেকা মানে কি? বড়দের সাথে কথা বলার ভাষা কি তোর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? নিশা একগুঁয়ে সুরে বলল, আমার ভাষা একদম ঠিকই আছে, যা সত্য তাই বলছি। কফি নিয়ে আসবি নাকি আসবি না একদম পরিষ্কার করে বলতো। পারবো না আমি কারোর হুকুমের দাসী হয়ে কফি বানিয়ে এনে দিতে। যাও এখান থেকে। নিহান শয়তানি ভরা এক চিলতে হেসে বলল, ও আচ্ছা পারবি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এখনই কাকাইকে গিয়ে বলে দিচ্ছি যে তুই রাত 3টে-4টে পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন ফোনে প্রেম করিস আর চ্যাট করিস। নিশার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে উঠে বসে বলল, কোথায়? যা তা বানাইয়া কথা বলবা না তো ভাইয়া। কী সব বাজে কথা বলছি? তোতলাচ্ছিস কেন এত? সত্যিটা সামনে চলে আসছে বলে? তুমি কোথায় দেখলে আমি রাতে ফোন টিপি? তোমার কাছে কোনো শক্ত প্রমাণ আছে শুনি? নিহান পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিন অন করতে করতে বলল, প্রমাণ দেখতে চাস? দাঁড়া দেখাচ্ছি। গ্যালারি থেকে একটা ছবি বের করে নিশার চোখের সামনে ধরল নিহান। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নিশা অন্ধকারে বেডে শুয়ে ফোন টেপছে আর হাসছে। ছবিটা দেখেই নিশা লাফিয়ে উঠে বলল, ও মাই গড, এটা কখন তুললে তুমি? ছি, ডিলিট করো এটা এখনই। নিহান ফোনটা উঁচুতে তুলে ধরে হেসে বলল, আইসে আমার ডিলিট করার আবদার। যা ড্রামা বন্ধ করে আগে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়, আর একদম আমার রুমে নিয়ে আসবি, মনে থাকে যেন। নিহান শীষ দিতে দিতে তার রুমে চলে গেল। নিশা রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে ঢুকে কাপ ডিশ খোঁজাখুঁজি করতেই তার মা সুমি চৌধুরী অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। উপহাসের সুরে বললেন, ওমা, আজ আমাদের পরম অলস মহারানীর পবিত্র পা এই গরিবের রান্নাঘরে পড়ল যে? সূর্য কি আজ কোনো ভুল দিকে উঠল নাকি? নিশা বিরক্ত হয়ে বলল, আহ মা, তুমি সবসময় কেন আমার পেছনে এভাবে লাগো বলো তো? এমনভাবে বলছো যেন আমি জীবনে কোনোদিন রান্নাঘরের পথ মারাইনি। সুমি চৌধুরী হেসে বলেন, মিথ্যা বলিস না, আসিস না তো? তা আজ হঠাৎ এত দরদ উঠল কেন? কিসের জন্য আসা হলো? কফি বানাতে আসছি। সুমি চৌধুরী হাত বাড়িয়ে বললেন, আচ্ছা সর, তুই আবার কি বানাবি কে জানে। দাঁড়া, আমিই বানিয়ে দিচ্ছি। নিশার মাথায় তখন প্রতিশোধের এক শয়তানি বুদ্ধি খেলে গেছে। সে দ্রুত মাকে সরিয়ে দিয়ে বলল, না না মা, তোমাকে বানাতে হবে না, আমি আজ নিজের হাতে খুব যত্ন করে বানাচ্ছি। গরম কফি কাপে ঢেলে নিশা নিহানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। মনে মনে বলল, কফি খাবি তো আমার হাতে? দাঁড়া, তোকে আজ সারা জীবনের মতো স্মরণীয় এক টেস্টের কফি খাওয়াচ্ছি। চারপাশে কেউ নেই দেখে নিশা টুক করে কাপের ভেতরে নিজের থুতু মিশিয়ে 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে দিল। তারপর মিষ্টি মুখে দরজায় ঠকঠক করে নক করলো। ভাইয়া ভেতরে আসবো? ভেতর থেকে নিহানের গাম্ভীর্যপূর্ণ গলা পাওয়া গেল। আয়। নিশা ট্রেতে করে কফিটা নিহানের পড়ার টেবিলের উপর রাখলো। এই নাও তোমার কফি। নিহান কফির কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল আর চোখে নিশার দিকে তাকিয়ে একটু অবাক হওয়ার ভান করে বলল, বাহ, সত্যি বলতে কফিটা কিন্তু বেশ দারুণ বানিয়েছিস তুই, টেস্ট আছে। নিশা মনে মনে শয়তানি হেসে মুখে চরম নিষ্পাপ ভাব এনে বলল, তাই নাকি? সত্যি? বিশ্বাসই হচ্ছে না। সত্যি। নিশা আহ্লাদি গলায় বলল, তাহলে তো খুব ভালো কথা। এখন থেকে প্রতিদিন বিকেলে তোমার জন্য আমি একদম নিজ হাতে কফি বানিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? নিহান কফির কাপে আরেক চুমুক দিয়ে বাঁকা হেসে বলল, না থাক, অত দরদ দেখাস না, দরকার নাই। দেখা গেল আজ ভালো বানিয়ে কাল প্রতিশোধ নেওয়ার জন্য ওতে বিষ মিশিয়ে দিলি। নিশা হাত উল্টো নাটকীয় গলায় বলল, আল্লাহ, কী সব জঘন্য কথা বলছো তুমি ভাইয়া? আমি কি ঠিক এতটাই খারাপ যে তোমার মতো মিষ্টি ভাইয়াকে এসব খাইয়ে দেব? এসব কাজ আমি কোনোদিনও করতে পারি? নিহান ঠান্ডা গলায় বলল, তোর কোনো বিশ্বাসই নেই রে পেতনি, এখন অনেক বানিয়েছিস, রুম থেকে যা তো। নিশা পেছন ফিরে দরজার দিকে যেতে যেতে নিহানকে একটা ভেঙচি কেটে বেরিয়ে গেল। মনে মনে বলল, হাহ, বিষ দেবো কেন রে ভাইয়া? বিষ দেওয়ার চেয়ে তোকে এভাবে নিজের থুতু খাওয়ানো অনেক বেশি শান্তির। খা বেটা, যত পারিস মন ভরে খা। পরদিন সকালের সোনালি রোদ জানালার পর্দা গলে ভেতরে মেঝেতে এসে পড়েছে। ঠিক তখনই বন্ধ দরজায় ক্রমাগত ঠকঠক শব্দে ঘুম ভাঙল নীলের। শরীরে প্রচণ্ড ক্লান্তি, সে বিরক্তি নিয়ে নড়ে চড়ে উঠল। বাড়িতে আসার পর থেকে সে ঠিকমতো একবেলাও শান্তিতে ঘুমাতে পারেনি। যখনই একটু চোখ দুটো বন্ধ হয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, তখনই কেউ না কেউ এসে দরজায় কড়া নাড়তে শুরু করে। নীল বিছানায় খালি গায়ে শুয়েছিল, গায়ে শুধু একটা পাতলা ব্ল্যাঙ্কেট জড়ানো।
শরীরটা বেশ চওড়া আর সুগঠিত। সে তার অদ্ভুত সুন্দর নীল চোখজোড়া দু হাতে ডোলে কষলিয়ে নিল। তারপর বিছানার পাশে থাকা সাদা টি শার্ট চট করে গায়ে জড়িয়ে দরজার দিকে এগোলো। নীলের এই অসাধারণ নীল চোখের গোপন রহস্য হলো তার মা। তার মা মূলত একজন বিদেশি নারী ছিলেন, যিনি বিয়ের পর এদেশের সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। মায়ের সেই বিরল নীল চোখের সম্পূর্ণ রূপটাই নীল জন্মসূত্রে উপহার হিসেবে পেয়েছে, আর সেই নীল চোখের কারণেই পরিবারের সবাই ভালোবেসে তার নাম রেখেছিল নীল। দরজা খুলতেই নীল দেখল সামনে তার মা ফারজানা চৌধুরী মিষ্টি হেসে দাঁড়িয়ে আছেন। নীল দরজা ছেড়ে দিয়ে বলল, মম, তুমি এত সকালে? ভেতরে এসো। ফারজানা ভেতরে ঢুকে ছেলের এলোমেলো চুলের দিকে তাকিয়ে পরম মমতায় বললেন, ঘুমাচ্ছিলে বাপ? নীল একটা অলস হাই তুলে বলল, হ্যাঁ মম, একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। বলো, কিছু বলবে? ফারজানা দেবী ছেলের পাশে বসে শান্ত স্বরে বললেন, তোমাকে একটা বিশেষ কথা বলতে এলাম রে নীল। কি কথা মম? তোমাকে আজ একটা জায়গায় একটু যেতে হবে। নীল একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যেতে হবে মম? ফারজানা চৌধুরী বুঝিয়ে বলার গলায় বললেন, আজ শহরের একটা নামকরা কলেজ থেকে আমাকে তাদের বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন। অনেক বড় প্রোগ্রাম, কিন্তু সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না রে। তাই আমি চাইছিলাম আমার বদলে আজ তুমি সেখানে আমাদের পরিবারের প্রতিনিধি হয়ে যা। নীল মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, মম, শরীর খারাপ তো আমাকে আগে বলবে তো। ডাক্তার দেখাওনি তুমি? সকালে ডাক্তার এসেছিল, প্রেশারটা একটু হাই, তাই ডাক্তার একদম কড়া রেস্টে থাকতে বলেছেন। নীল মায়ের কাঁধে হাত রেখে বলল, তাহলে মম, তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও না। আমি তো এসব ফর্মাল প্রোগ্রামে যেতে একদম পছন্দ করি না, তুমি তো জানোই। ফারজানা চৌধুরী ছেলের হাতটা নিজের হাতের মধ্য নিয়ে আবদারে সুরে বললেন, না রে নীল, ওরা আমাকে খুব ভালোবেসে নিমন্ত্রণ করেছেন। আমি চাই তুমি সেখানে যাও। তুমি গেলে আমার নামটাও রক্ষা পাবে আর ওদেরও মান রাখা হবে। নীল একটু ইতস্তত করে বলল, বাট মম, আমি ওখানে গিয়ে কি করব? ফারজানা দেবী একরকম আদেশ দিয়ে ভালোবাসার সুর মিলিয়ে বললেন, কোনো কিন্তু না নীল, আমি তাদের অলরেডি কথা দিয়ে ফেলেছি যে চৌধুরী পরিবারের তুমি উপস্থিত থাকবে। সো তোমাকে যেতেই হচ্ছে। নীল আর মায়ের মুখের উপর না করতে পারল না, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে মম, তুমি যখন বলছো আমি যাব। ফারজানা চৌধুরী সন্তুষ্ট হয়ে হেসে উঠলেন। ছেলের কপালে পরম স্নেহে একটা চুমু এঁকে দিলেন। তারপর বললেন, আমার লক্ষ্মী ছেলে, তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর নীল জানালার বাইরে তাকিয়ে আজকের দিনটার কথা ভাবতে লাগলো। আপু এবং ভাইয়ারা, গল্পটা আজকে অনেক তাড়াহুড়ো করে দিলাম, মানে খুব ব্যস্ত ছিলাম, এজন্য ভুল ভ্রান্তি হইতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সবাইকে।